ভৌমজল স্তর থেকে আমরা আজ শুরু করব। তো চলো একটু দেখে নিই ভৌমজল স্তরটা কি। দেখো, প্রথমেই আমি একটা চিত্র এখানে তৈরি করব, ভালো করে দেখবে, তাহলে তোমাদের মাথায় এটা সেভ হয়ে যাবে, আলাদা করে তোমাকে বাড়িতে পড়তে হবে না। আমি যদি মৃত্তিকার প্রোফাইল এরকম তৈরি করি, হ্যাঁ, মৃত্তিকার প্রোফাইল মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তর ভাগের দিকে যদি এইভাবে মৃত্তিকার প্রোফাইল তৈরি করি, তাহলে একদম উপরে যে স্তরটা পাবো আমি, একদম উপরে যে স্তরটা পাবো, এক মিনিট, চলো, একদম উপরে যে স্তরটা পাবো সেই স্তরটার নাম হচ্ছে মৃত্তিকা জল স্তর। এই যে যে একদম প্রথমে যে স্তরটা আমরা পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মৃত্তিকা জল স্তর। প্রত্যেকটার বৈশিষ্ট্য আমরা এক এক করে জানবো। আপাতত আগে আহ, কোনটাকে কি স্তর বলা হয় সেগুলো একটু জেনে নাও। একদম প্রথমে যেটা রয়েছে সেটা কি? মৃত্তিকা জল স্তর, বা এটাকে আমরা কি বলে থাকি? আর্দ্র মৃত্তিকা স্তর বলে থাকি। কি বলে থাকি? আর্দ্র মৃত্তিকা স্তর কিন্তু বলে থাকি। নেক্সট দিন থেকে সকলেই একটু চেষ্টা করবে যে মানে অন্ততপক্ষে 2-3 মিনিটের মধ্যে জয়েন করে যাওয়ার। তাহলে কি হবে বলো তো, ক্লাস করাতে করাতে এই জয়েন করানোর যে ব্যাপারটা, এটা থাকবে না। তাহলে তোমাদেরই সুবিধা হবে। প্রত্যেকের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্রত্যেক দিন চেষ্টা করবে যে, দেখো আজকে 9টার সময় ক্লাস শুরু হয়েছে, রোজ দিন কিন্তু 8:30 থেকেই ক্লাস শুরু হবে। চেষ্টা করবে একটুখানি মানে ক্লাস শুরুর সাথে সাথেই জয়েন হয়ে যাওয়ার। তাহলে আমি কিছু সময় ওয়েট করি, 4-5 মিনিট 7 মিনিট আমি ওয়েট করি যে তোমাদের জয়েন করানোর জন্য। দেখো, ক্লাস করাতে করাতে যদি আমাকে জয়েন করাতে হয়, তাহলে ক্লাস ব্রেকডাউন হয়ে যাবে, আর অ্যাকচুয়াল জিনিসটা আমাদের কিন্তু হবে না। ওকে, চলো, তাহলে আমরা কি বলছিলাম? যে মৃত্তিকা জল বা এই স্তরটাকে বলা হয় আর্দ্র মৃত্তিকা স্তর। কি বলা হয়ে থাকে? আর্দ্র মৃত্তিকা স্তর। প্রত্যেকে কিন্তু নোট করবে। আমি কিন্তু আজ আজ আমাকে নোট করে প্রত্যেকে পিডিএফ পাঠাবে, ছবি তুলে পিডিএফ করে আমাকে পাঠাবে কে কি নোট করলে আজকে। ঠিক আছে, চলো, তাহলে আর্দ্র মৃত্তিকা স্তর বা মৃত্তিকা জল স্তর এটাকে আমার বলা হয়। এরপরে চলে আসো, এরপরে যে স্তরটা আমরা পাবো সেটাকে বলবো মৃত্তিকার বায়ু স্তর। এরপরে যে স্তরটা পাবো, আমি প্রথমে পার্টিশন করে নিই প্রত্যেকটা স্তরে। চলো, এরপরে যে স্তরটা পাবো মানে এই স্তরটা, এটাকে বলা হয় মৃত্তিকা বায়ু স্তর। এই স্তরে প্রচুর পরিমাণে কি থাকে? মৃত্তিকার সাথে বায়ু মিশে থাকে। সেই জন্য এই স্তরটাকে মৃত্তিকা বায়ু স্তরও বলা হয়ে থাকে। ওকে, চলো আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। নেক্সট চলে আসো, নেক্সট যে স্তরটা, এই স্তরে সরু সরু সুতোর মতো মানে তৈরি হয়ে যায়। হ্যাঁ, কি তৈরি হয়ে যায়? সরু সরু সুতোর মতো না আমাদের মৃত্তিকার স্তর তৈরি হয়ে যায়, এবং এই সরু সুতোর মতো অংশ দিয়ে কি হয়? জল পাস করতে পারে, ভীষণভাবে জল পাস করতে পারে, এবং যেখান থেকে উদ্ভিদ কিন্তু কি করে? কি শোষণ করে? জল শোষণ করে। এই স্তরটার নাম হচ্ছে কৌশিক স্তর। এই স্তরটার নাম কি? কৌশিক স্তর। আমি ডিটেলসে আসছি একটু পরে। আপাতত তোমরা এই স্তরগুলো সম্পর্কে জানো। স্তরগুলো সম্পর্কে থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, চলো, এরপরে যে স্তরটা পাবো আমরা সেটাকে বলবো ফ্রিয়েটিক স্তর। কি স্তর? ফ্রিয়েটিক স্তর। এখানে সম্পূর্ণটাই আমাদের ভৌমজলের লেয়ার থাকবে, মানে ভৌমজল এখানে থাকবে, সম্পূর্ণটাই আমাদের জলে পূর্ণ থাকবে। এবং এর যে ঊর্ধ্ব সীমা, এটাকে আমরা কি বলবো? জলপীঠ বলবো। এর ঊর্ধ্ব সীমাকে আমরা কি বলবো? জলপীঠ বলবো। ওকে, এই যে উপরের অংশটা, এটাকে আমরা কি বলবো? জলপীঠ বলবো। নেক্সট চলে আসো, তাহলে আমরা পেয়ে গেলাম ফ্রিয়েটিক স্তর। একদম নিচে যে স্তরটা আমরা পাবো, যেটা দিয়ে জল কিন্তু নিচের দিকে
গড়াতে পারবে না বা নিচের দিকে যেতে পারবে না। এই যে স্তরটা, এই যে স্তরটা, এটাকে আমরা বলবো অপ্রবেশ্য শিলা স্তর। কি বলবো? এটাকে অপ্রবেশ্য। আমরা আগের দিন শিখেছিলাম কোনটা প্রবেশ্য শিলাস্তর, কোনটাকে অপ্রবেশ্য শিলাস্তর বলে, আমরা গতদিন শিখেছিলাম। ফ্রিয়েটিক স্তর, এটার আরেকটা নাম হচ্ছে সম্পৃক্ত স্তর। এটার আরেকটা নাম কি? এটা যদি আমি দেখি তাহলে এটার আরেকটা নাম হয়ে যাবে সম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তর। ওকে, চলো নেক্সট চলে আসো। তাহলে আমরা সম্পৃক্ত স্তর পেলাম, তারপরের স্তরটা পেলাম কৌশিক স্তর, এবং তারপরে যেটা আমরা পাবো মানে একদম উপর থেকে নিচে পর্যন্ত, হ্যাঁ, উপর থেকে নিচে পর্যন্ত মানে এই মাথার থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত যে জায়গাটা, এর মাঝে কৌশিক স্তর ঢুকে গেছে, এটাকে আমরা বলবো অসম্পৃক্ত স্তর। মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটাকে বলবো আমরা কি? অসম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তর, অসম্পৃক্ত স্তর। দেখো এই যে যে অসম্পৃক্ত স্তরটা রয়েছে, এই অসম্পৃক্ত স্তর থেকে মানে আমি যদি একটু দেখি, দেখে নাও একটুখানি, খেয়াল করো, মানে এই মাথার থেকে শুরু করে এই জলপিট পর্যন্ত যে অংশটা, বোঝা যাচ্ছে? এই মাথার থেকে শুরু করে এই জলপিট পর্যন্ত যে স্তরটা, এই স্তরটাকে বলা হয় ভাদস স্তর। সব কেমন গুলিয়ে যাচ্ছে না? আমি আবার হাইলাইট করে দেবো, সব বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেই। চলো এবার যদি বলি ভৌমজল, ভৌমজল কোন পর্যন্ত হবে? দেখো আমরা গতদিনই জেনেছিলাম যে প্রবেশ্য শিলাস্তর এবং অপ্রবেশ্য শিলাস্তর। অপ্রবেশ্য শিলাস্তরের উপর থেকে একদম মৃত্তিকার উপর স্তর পর্যন্ত এই স্তরটাকে আমরা কি বলে থাকি? ভৌমজল বলে থাকি। ক্লিয়ার? চলো এবার আমি তোমাদের এক এক করে হাইলাইট করে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে আমরা লেয়ারিংটা করে নিই। আমাদের মৃত্তিকার লেয়ারিংটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথম যে স্তরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি এর নাম্বারিং করি, 1 নাম্বার, সেটা হচ্ছে মৃত্তিকার জলের স্তর বা আর্দ্র মৃত্তিকা স্তর। এখানে জল পড়ে কি হয়? জল দাঁড়িয়ে যায় কিছুটা এবং আস্তে আস্তে কি হয়? নিচের দিকে নামতে শুরু করে। এরপরে যেটা স্তর সেটা হচ্ছে মৃত্তিকার বায়ু স্তর। ঠিক আছে, এরপরে যে স্তর সেটাকে আমরা কি বলবো? মৃত্তিকার বায়ু স্তর, বা এটাকে আমরা মধ্যবর্তী স্তরও বলে থাকি। মধ্যবর্তী স্তরও কিন্তু এটাকে আমরা বলে থাকি। ওকে, চলো এটা হচ্ছে আমার নাম্বার 2। তাহলে প্রথমটা আমার গেল মৃত্তিকা জলের স্তর, নাম্বার 2 তে আমার চলে আসলো মৃত্তিকা বায়ু স্তর বা মধ্যবর্তী স্তর। তৃতীয় স্তরটা আমাদের কি থাকবে? না কৌশিক স্তর। 3 নাম্বার স্তর আমার হয়ে যাবে কি? কৌশিক স্তর। এবং সর্বোপরি 4 নাম্বার স্তর, এটা হয়ে যাবে আমার কি? না ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর। ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর আমাদের 4 নাম্বারটা হয়ে যাবে। হলো, এই পর্যন্ত আমরা পেলাম। এবং লাস্ট যেটা আমরা 5 নাম্বারে পাবো সেটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, যেখানে কি করতে পারে না? জল প্রবেশ করতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার চলে আসো, এবার যদি আমরা দেখি অসম্পৃক্ত স্তর। অসম্পৃক্ত স্তর কোনটা কোনটা নিয়ে তৈরি হয়? 1, 2 এবং 3, এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে কি? আমার অসম্পৃক্ত স্তর। ক্লিয়ার? 1, 2 এবং 3, এই তিনটে নিয়ে আমার কি তৈরি হবে? সরি আমি একটু মিস্টেক করেছি এখানে। 1 আর 2 নিয়ে আমার তৈরি হবে কি? অসম্পৃক্ত স্তর। এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ে আমার তৈরি হবে অসম্পৃক্ত স্তর। ক্লিয়ার হয়েছে? এবার চলে আসো ভাদস স্তর কোনটা কোনটা নিয়ে তৈরি হবে? না ভাদস স্তর তৈরি হবে 1, 2 এবং 3, এই তিনটে নিয়ে তৈরি হবে আমার ভাদস স্তর। অসম্পৃক্ত স্তর তৈরি হবে প্রথম দুটো নিয়ে, 1 আর 2 নিয়ে। ভাদস স্তর আমার তৈরি হবে 1, 2 এবং 3 নিয়ে। ওকে, নেক্সট চলে আসো, আমরা যদি এখানে দেখি সম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তরটা তৈরি হবে শুধুমাত্র 4 নিয়ে, যেটাকে আমরা ফ্রিয়েটিক স্তরও বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি? ফ্রিয়েটিক স্তরও কিন্তু বলে থাকি। এইবার চলে আসো,
পড়ে থাকলো আমার কি স্তর, না জলপিট কোনটা, জলপিটটা জেনে নাও। আমাদের যে ফ্রিওটিক স্তরের ঊর্ধ্বসীমা সেটাকে আমরা কি বলে থাকি, জলপিট বলে থাকি। ওকে, নেক্সট আরেকটা জিনিস, ভৌমজল। ভৌমজলের স্তর আমাদের কোনটা 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 পড়বে, না 1, 2, 3 এবং 4। এই চারটে স্তর মানে এইখান থেকে শুরু হচ্ছে এই পর্যন্ত চারটে স্তরই নিয়ে আমাদের কি তৈরি হবে, না ভৌমজলের স্তর কিন্তু তৈরি হবে। তাহলে এত সময় পর্যন্ত আমি ভৌমজলের যে স্তরটা রয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিস করলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা এক একটা স্তর প্রত্যেকটা ধীরে ধীরে ক্লাসিফাই করে আলোচনা করতে করতে চলে যাব, যাতে তোমাদের বুঝতে আরো বেশি ক্লিয়ার হয়। এবার আমায় একটা কথা বলো, এই পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে কোনটাকে কি স্তর বলা হয়? পরীক্ষার সময় কিন্তু প্রশ্ন এইভাবে আসবে যে মৃত্তিকা বায়ু স্তর বা মধ্যবর্তী স্তরের নিচে কোন স্তর অবস্থান করে, সম্পৃক্ত স্তর কোন স্তরটাকে বলে, ফ্রিয়েটিক স্তর কি, আর্দ্র মৃত্তিকা স্তর কোথায় থাকে, মৃত্তিকার বায়ু স্তর কোথায় অবস্থান করছে, ভাদস স্তরই বা কাকে বলে। ওকে, এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে এবং অপশন দেয়া থাকবে। অপশন ছাড়া তোমাদের তো সবই এবারে এমসিকিউ আসবে, অতএব কোনো সমস্যাই নেই। বলো, এই পর্যন্ত আমরা কি জাস্ট এইটুকু কি আইডেন্টিফাই করতে পেরেছি কোনটাকে কি স্তর বলে, জলপিট কাকে বলে? বলো, আমরা ডিটেলসে যাব এক একটা করে, প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। ভৌমজল কোন, অসম্পৃক্ত স্তর কি, মৃত্তিকা বায়ু স্তর কি, আর্দ্র মৃত্তিকা স্তর কি, এগুলো সবই আমরা আলোচনা করব এক এক করে। তার আগে বলো, এই পর্যন্ত কি তোমরা বুঝতে সক্ষম হয়েছো? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। চলো, তাহলে আর কারোর কোনো সমস্যা নেই, আমি সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অসম্পৃক্ত স্তর, অর্থাৎ 1 আর 2 নিয়ে আমরা আলোচনা করব। আমি এই পেজেই আলোচনা করছি, তাহলে আমাকে বারবার ছবি আঁকতে হবে না। 1 মিনিট আমি একটু এটাকে রিপিট করে নিই। চলো, আমরা প্রথম আলোচনা করব অসম্পৃক্ত স্তর নিয়ে। হ্যাঁ, এই অসম্পৃক্ত স্তরের আর একটা নামও আমরা বলি, দেখো এটা তো মৃত্তিকার বায়ু স্তর, তাই না? তার মানে কি এর মধ্যে দিয়ে আমার বায়ু প্রবেশ করতে পারে, তাই এই অসম্পৃক্ত স্তরকে আমরা বাতায়ন স্তরও বলে থাকি। কি স্তর? বাতায়ন স্তরও কিন্তু বলে থাকি। এর একমাত্র কারণ, এই স্তরের মধ্যে দিয়ে কি প্রবেশ করতে পারে, না বায়ু প্রবেশ করতে পারে। এই স্তরের মধ্যে দিয়ে কি প্রবেশ করতে পারে, বায়ু প্রবেশ করতে পারে। এবার চলে আসো, আমাকে এই শব্দটার মানে জানতে হবে। অসম্পৃক্ত আর সম্পৃক্ত এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, সম্পৃক্ত, তোমরা যখন ক্লাস 10-এ বায়ুমণ্ডল পড়েছিলে সেখানে বৃষ্টিপাত পড়েছিলে। বৃষ্টিপাতের ক্ষেত্রে তোমরা পেয়েছিলে যে বায়ুমণ্ডল কখন সম্পৃক্ত হয় এবং সম্পৃক্ত হলেই তবেই কিন্তু মেঘের সৃষ্টি হয়, আর সেখান থেকে আমাদের কি হয়, বৃষ্টিপাত হয়। তো বায়ু কখন সম্পৃক্ত হয়, না বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি 100% থাকে, মানে ওয়াটার ভ্যাপরের পরিমাণ বা জলের পরিমাণ যখন আমার কি থাকবে, 100% হবে, তখন বাতাস সম্পৃক্ত হবে। তো এই যে ফ্রিয়েটিক স্তর, এটাতে কি থাকে, জলের পরিমাণ 100%-এর কাছাকাছি থাকে। ওকে, এবার দেখো অসম্পৃক্ত যে স্তরটার নাম আমি বলছি, যে সেটাতে কিন্তু কি থাকে না, জলের পরিমাণ সেইভাবে থাকে না। এখানে যদি বৃষ্টিপাত হয়, তো বৃষ্টিপাতের ফলে সেই জল চুইয়ে কোথায় চলে আসে, নিচের দিকে চলে আসে। হ্যাঁ, এই প্রথম দুটো স্তর থেকে ভেদ করে, এই কৌশিক স্তর ভেদ করে কোথায় চলে আসে, নিচে চলে আসে। এই যে ব্যাপারটা, তাহলে এই যে অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর, এখানে কি থাকে না, না এখানে কিন্তু জল জমা থাকতে পারে না। বোঝা গেল? এটা কি স্তর? এটা একটা অগভীর স্তর।
তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য পেলাম, যেটা হচ্ছে অগভীর, খুব বেশি গভীর না, সাথে কি না এখানে জল থাকে না। জল কি থাকে না? জল জমে থাকে না, হলো প্রথম বৈশিষ্ট্য আমরা পেলাম। তাহলে যেখানে যে স্তরটা অগভীর, খুব বেশি এর গভীরতা নয়, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এখানে জল জমে থাকে না, বা এর যে জল ধারণ ক্ষমতা সেটা কিন্তু খুব বেশি অ্যাক্টিভেট না, বা খুব বেশি না। দুই নাম্বার কথা, এই স্তরে কিসের পরিমাণ বেশি থাকে? বায়ু পূর্ণ থাকে। এই স্তরটা কি থাকে? বায়ু পূর্ণ থাকে, হলো। নেক্সট কি যদি আমরা দেখি, তো এই যে বায়ুপূর্ণ থাকে দেখেই কিন্তু এটাকে বাতায়ন স্তর বলা হয়। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, আমি একটু আগেও বলেছি যে বায়ুপূর্ণ থাকে দেখেই এটাকে বাতায়ন স্তর বলা হয়। ঠিক আছে, এবার চলে আসো এই স্তরটাকে, এই যে অসম্পৃক্ত স্তর, এটাতে আমরা কি কি পাই না? মৃত্তিকা জল স্তর পাই, আর কি পাই? মৃত্তিকা বায়ু স্তর পাই, আর কৌশিক স্তর পাই। ঠিক আছে, অসম্পৃক্তর মধ্যে কৌশিক স্তরটাও পড়ে, কিন্তু কৌশিক স্তরটা আমার কিসের মধ্যে পড়ে? টোটাল এই যে অসম্পৃক্ত স্তরকে আমরা ভাদস স্তর বলেও পরিগণিত করতে পারি। ঠিক আছে, এবার চলে আসো ভাদস স্তরটা আসলে কি, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তাহলে আমাদের অসম্পৃক্ত স্তর হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা জেনারেলি দুটো ভাগে, স্পেশালি দুটো ভাগে ভাগ করি, কিন্তু কৌশিক স্তরটাও অনেক সময় আমরা কিসের মধ্যে ফেলে দিই না? এই অসম্পৃক্ত স্তরের মধ্যে ফেলে দিই। ওকে, চলো এবার আমরা একটুখানি মৃত্তিকার যে জল স্তর বা ভাদস স্তর, এটা সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, আমরা তো একটু আগেই পেলাম যেটা আমাদের অসম্পৃক্ত স্তর, সেটাই আমাদের ভাদস স্তর। হ্যাঁ, এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ইনক্লুড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কৌশিক স্তরটা। হ্যাঁ, তাহলে এটা আমাদের ভূপৃষ্ঠের সব থেকে কাছে থাকে, অর্থাৎ ভাদস স্তরটা আমাদের একদম ভূপৃষ্ঠের কাছে। যে কথাটা আমি এখানে বললাম যে অগভীর হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, এক নাম্বার কথা। এবং কি হয়, এর থেকেই উদ্ভিদ জল সংগ্রহ করতে পারে। উদ্ভিদ কিন্তু এই কৌশিক স্তর থেকে জল শোষণ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ভাদস স্তর থেকে কি করতে পারে? উদ্ভিদ জল শোষণ করতে পারে। এই স্তর থেকে উদ্ভিদ কি করতে পারে? জল শোষণ করতে পারে। এটাকেই আমরা কি বলি? মৃত্তিকা জল স্তর বা ভাদস স্তর কিন্তু বলে থাকি। ঠিক আছে, এবার চলে আসো যদি আমরা একটু ব্রডলি ক্লাসিফাই করি ভাদস স্তর সম্পর্কে, তাহলে দেখো ভাদস স্তরটা কি আমরা একটু যদি আলোচনা করে নিই, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই জন্য আমি একটু আলোচনা করে দিচ্ছি। ভাদস স্তরকে ভাদস জোন বলা হয়ে থাকে। ইংরেজিতে এটাকে কি বলা হয়ে থাকে? ভাদস জোন। ভাদস জোন বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে ভাদস শব্দটা, এটার উৎপত্তি যদি আমরা দেখি, এটা একটা ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। কি শব্দ থেকে উৎপত্তি করে লাভ করেছে? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দটা কি ছিল যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো ভাদোদোষ। ভাদোদোষ এই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। এই যে ভাদোদোষ শব্দ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অগভীর। অগভীর, তাহলে আমরা দেখেছি অসম্পৃক্ত স্থান ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করছে এবং গভীরতা কি হচ্ছে না? কম থাকছে। হুম, তাহলে দেখো এই যে যে শব্দ আমরা পেয়েছি ভাদস, এটা একটা ল্যাটিন শব্দ। এই ভাদোদোষ শব্দের অর্থ কি? এই ভাদোদোষ শব্দ বা ভাদস শব্দের অর্থ হচ্ছে অগভীর। দেখো, যে অসম্পৃক্ত জলস্তর, হ্যাঁ, জলপৃষ্ঠের উপরে অসংখ্য ছিদ্র এবং ফাটলের মাধ্যমে মধ্যে দিয়ে অভিকর্ষের টানে, আমরা যদি চিত্রে চলে যাই, এখান দিয়ে কি হয়? অভিকর্ষের টানে জল কি হয়, যে আমাদের অভ্যন্তরে বা আমাদের প্রবেশ্য অপ্রবেশ্য শিলাস্তরের উপরে সঞ্চিত হয় বা ফ্রিয়েটিক স্তরকে সম্পৃক্ত করে। হ্যাঁ, যা ফ্রিয়েটিক স্তরকে সম্পৃক্ত করে, এটাকেই আমরা কি বলবো? ভাদস স্তর। ক্লিয়ার? বোঝা গেছে? আমি আবারও বলছি, দেখো এই যে এখান থেকে বৃষ্টিপাত হয়েছে, ধরো এই বৃষ্টিপাতের জল এদিক দিয়ে চুইয়ে চুইয়ে এই ফ্রিয়েটিক স্তরটাকে সম্পৃক্ত করছে। তো এর উপরে যে স্তর, এই ফ্রিয়েটিক স্তরকে যে সম্পৃক্ত করতে সাহায্য করছে, সেই স্তরটাকে আমরা কি বলবো? ভাদস স্তর বলবো। এটা অসম্পৃক্ত স্তর, এবং এখান দিয়ে জলের প্রবাহ কোন দিকে হয়?
নিম্নগামী হয়, নিচের দিকে হয়, ঠিক আছে। এবং এই জল নিচের দিকে আসে দেখেই এই নিচের যে স্তরটা, এই স্তরটাকে কি করে না সম্পৃক্ত করে বা জলপূর্ণ করে, এটাকেই আমরা কি বলবো, ভাদস স্তর। ক্লিয়ার? চলো আমরা যদি এর বৈশিষ্ট্যে চলে আসি, ভাদস স্তরের বৈশিষ্ট্যে যদি আমরা চলে আসি, প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা পাবো সেটা হচ্ছে এর অবস্থান। এটা কোথায় অবস্থান করছে? ভূ জলস্তরের উপরে, মানে ফিয়েটিক স্তরের উপরে। দেখো আমরা তো তাই পেয়েছি, এই যে আমার ফিয়েটিক স্তর, এই যে আমাদের ফিয়েটিক স্তর, আমি একটু অন্য কালি নিয়ে নিই, এই যে আমাদের ফিয়েটিক স্তর, এর উপরে, এর উপরে অবস্থান করছে কে? ভাদস স্তর। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য অবস্থান। অবস্থান, অবস্থান কোথায় না ফ্রিয়েটিক স্তরের উপরে, ফ্রিয়েটিক স্তরের উপরে এর অবস্থান, আমরা অবস্থান পেয়ে গেলাম। নেক্সট যদি আমরা গভীরতা দেখি, তাহলে আমরা দেখব যে ভাদস স্তরের কিন্তু গভীরতা খুব বেশি নয়, গভীরতা কিন্তু খুব বেশি নয়, এটা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে এবং এর যে নিম্ন সীমা সেটা ফ্রিয়েটিক স্তরের ঊর্ধ্ব সীমার সাথে সঙ্গতিপূর্ণ। তারপর চলে আসো, এটা কি সম্পৃক্ত স্তর? অবশ্যই নয়, আমরা দেখেছি এটা একটা অসম্পৃক্ত স্তর। তাহলে এর সম্পৃক্ততা যদি আমরা দেখি, সম্পৃক্ততা, তাহলে কি দেখব না এটা একটা অসম্পৃক্ত স্তর। এতে কিন্তু জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে, জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে, কারণ এই স্তরের মধ্যে প্রচুর পরিমাণ বায়ু ফাঁকা স্থল স্তর থাকে এবং এখানে কিন্তু সারা বছর এতে জল থাকে না এবং স্থায়ীভাবে অ্যাকুইফার গড়ে ওঠে না। বাহ, একটা শব্দ আমরা পেলাম, অ্যাকুইফার। কি শব্দ পেলাম? অ্যাকুইফার। অ্যাকুইফারটা কি যদি আমরা দেখি, না যে স্তর যেখানে কি হবে না প্রাকৃতিকভাবে জল জমা হবে, সেটাকেই আমরা কি বলবো, অ্যাকুইফার বলবো। তো এই যে যে আমাদের স্তরটা ভাদস স্তর, এই স্তরে কিন্তু মানে প্রপারলি কি হয় না, প্রপারলি কিন্তু অ্যাকুইফার তৈরি হয় না বা জলবাহী স্তর কিন্তু তৈরি হয় না। ওকে, চলো তাহলে আমরা ভাদস স্তরের বৈশিষ্ট্য পেলাম। এই যে যে স্তর, এই স্তরে কিন্তু কূপ নলকূপ খনন করা যায় না। হ্যাঁ, কেন খনন করা যায় না? কারণ এখানে আমরা একটা শব্দ পেয়েছি, এর জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে। আর এখানে কি থাকে না, সারা বছর জল থাকে না। অতএব এখানে যদি আমি পাইপ দিয়ে জল তোলার চেষ্টা করি, তাহলে কি হবে না, আমি কিন্তু জল পাবো না। জল পাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে না এই ফ্রিয়েটিক স্তর পর্যন্ত আমাকে কিন্তু পাইপ প্রবেশ করাতে হবে, তবেই কিন্তু আমরা কি পাবো না এখান থেকে জল পাবো। বোঝা গেছে? তবে হ্যাঁ, এই যে যে আমাদের ভাদস স্তরটা আমরা আলোচনা করছি, এটা কিন্তু উদ্ভিদ বৃদ্ধির সহায়ক। কি বললাম? এটা কিন্তু আমাদের উদ্ভিদ বৃদ্ধির জন্য, উদ্ভিদ বৃদ্ধির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে প্রয়োজনীয়। ওকে, চলো এরপর চলে আসো, আমরা দ্বিতীয় যে জিনিসটা নিয়ে যে স্তরটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মধ্যবর্তী স্তর। সেটা হচ্ছে কি আমাদের মধ্যবর্তী স্তর, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মধ্যবর্তী স্তর মানেই হচ্ছে মৃত্তিকার বায়ু স্তর। মধ্যবর্তী স্তর মানেই আমাদের মৃত্তিকার বায়ু স্তর, এই যে স্তরটা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এর উপরে কি স্তর রয়েছে, আর্দ্র মৃত্তিকা স্তর রয়েছে, নিচে কি রয়েছে না কৌশিক স্তর রয়েছে। তাহলে এই মৃত্তিকা আর্দ্র মৃত্তিকা স্তর বা মৃত্তিকা জল স্তর আর নিচে কৌশিক স্তর, এর মাঝে যে স্তর সেটাকে আমরা কি বলি, মধ্যবর্তী স্তর বা মধ্য কি জানো আমাদের মৃত্তিকা বায়ু স্তর বলে থাকি। দেখো এই যে মৃত্তিকা বায়ু স্তর, এর যদি আমি ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি, দেখো এক এক করে আমি, স্তরটা তোমরা বুঝতে পেরেছো কোনটা? উপরে হচ্ছে আর্দ্র মৃত্তিকা স্তর, আর্দ্র মৃত্তিকা স্তর, আর নিচে হচ্ছে কৌশিক স্তর। এর মাঝে যে স্তরটা, এর মাঝে যে স্তরটা, এটাকে আমরা কি বলে থাকি, মধ্যবর্তী স্তর। মধ্যবর্তী স্তর বা মৃত্তিকা বায়ু স্তর। ওকে,
এই স্তরটাকে আমরা কি বলে থাকি? মধ্যবর্তী স্তর বা মৃত্তিকা বায়ু স্তর। আমরা স্তরটার সম্পর্কে অবস্থান জেনে গেলাম। জেনে রেখো এই যে যে স্তরটা, এটা কিন্তু সব থেকে পরিবর্তনশীল স্তর। কি স্তর এটা? এটা পরিবর্তনশীল স্তর। এটা সব সময় কি হয় না, পরিবর্তন হতে থাকে। কেন পরিবর্তন হতে থাকে? না, যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে এখানে জল চলে আসে, যদি বৃষ্টিপাত কম হয় তাহলে এই জল কোথায় চলে যায়? নিচে ফ্রিয়েটিক স্তরে চলে যায়। তাহলে সর্বদা পরিবর্তন হতে থাকছে। অতএব এই যে যে স্তরটা, এটা আর্দ্র থাকে বেসিক্যালি বর্ষাকালে। হ্যাঁ, শীতকালে কি হয়? এর জলস্তর কিন্তু নিচের দিকে নেমে যায়। তাহলে এটা ঋতু অনুযায়ী। হ্যাঁ, যদি আমরা শীত ঋতু দেখি তাহলে শীতকালে কি হবে? এর যে জলস্তর সেটা নিচের দিকে নেমে যাবে, আর বর্ষাকালে বৃষ্টি হওয়ার দরুন এই জলস্তর কিন্তু উপরে চলে আসবে। অতএব এটা একটা পরিবর্তনশীল স্তর হচ্ছে। আর এই স্তরটা আসলে কি স্তর? ভাদশ স্তর। আমরা একটু আগেই পেয়েছি এই স্তরটা আসলে কি স্তর? ভাদশ স্তরের মধ্যে পড়ে। ওকে, চলো এরপরে আমরা জানবো কৌশিক স্তর। দেখো আমাদের আর্দ্র মৃত্তিকা স্তর, তারপরেই আছে আমাদের মধ্যবর্তী স্তর, ঠিক তারপরে আমাদের কৌশিক স্তর। তো এই কৌশিক স্তর নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা পেয়ে গেলাম কৌশিক স্তর কাকে বলে। আমাদের ফ্রিয়েটিক স্তরের উপরে যে স্তর এবং মধ্যবর্তী স্তরের নিচে যে স্তর, সেটাকে আমরা কি বলি? কৌশিক স্তর বলি। দেখো এইখানকার যদি আমি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যে চলে আসি, এখানকার যদি আমি বৈশিষ্ট্যে চলে আসি, প্রথম যে বৈশিষ্ট্য আমরা পাবো এখান থেকে, না এই স্তরে মাটির কণা, হ্যাঁ এখানে যে যে কৌশিক স্তরটা রয়েছে না, এখানে মাটির কণা কেশ বা চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম ফাঁক বা সরু নলের সৃষ্টি করে। সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে সরু চুলের মতো, সরু চুলের মতো নলের সৃষ্টি করে। কিসের সৃষ্টি করে? নলের সৃষ্টি করে। ঠিক আছে, এবং এই নল দিয়ে কি হয়? জল চুইয়ে নিচে যেমন যেতে পারে, এই স্তর থেকে জল ঠিক একই রকম ভাবে উপরের দিকেও আসতে পারে। এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এটাকেই আমরা কি বলি? না, এটাকেই আমরা বলি কৌশিক স্তর। এটা যেমন আমাদের ফ্রিয়েটিক স্তর, নিচে আমাদের কি রয়েছে? সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর। ফ্রিয়েটিক স্তর, তো এই ফ্রিয়েটিক স্তর থেকে জল যেমন উপরে যায়, এই স্তর থেকে কিন্তু জল নিচে সহজেই চলাচল করতে পারে। ঠিক আছে, এবং ভৌম জলতল থেকে উপরের দিকে যত দূর পর্যন্ত ভৌম জলের উত্থান ঘটে, তত দূর পর্যন্ত আমরা এটাকে কৌশিক স্তর বলবো। অর্থাৎ এই যে ফ্রিয়েটিক স্তরের জলপীঠ রয়েছে, এই জলপীঠ কি হয়? বছরের বিভিন্ন সময়ে চেঞ্জ হয়। তো এইখান থেকে জল যত দূর পর্যন্ত উঠতে পারবে, অর্থাৎ মধ্যবর্তী স্তর বা মৃত্তিকা বায়ু স্তরের আগে পর্যন্ত, সেই জায়গাটাকেই আমরা কি বলবো? সেই জায়গাটাকেই আমরা বলবো কৌশিক স্তর। বোঝা গেছে? চলো এরপর আমরা জানবো সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। দেখো সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর আমরা দেখেছি, যেখানে এই যে 4 নাম্বার যে স্তরটা, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। এখানে কি থাকে? সম্পূর্ণ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে। চলো একটু আলোচনা করে নিই এটা নিয়ে। সম্পৃক্ত স্তর, সম্পৃক্ত স্তর মানে কি? না যে স্তরে, দেখো একটা যদি আমরা একটুখানি আলোচনা করি, সম্পৃক্ত স্তরের আরেকটা নাম আমি কি বলেছিলাম? ফ্রিয়েটিক, তাই না? এই ফ্রিয়েটিক শব্দটাকে যদি আমরা একটু ক্লাসিফাই করি, হ্যাঁ, এই ফ্রিয়েটিক শব্দটা উৎপত্তি লাভ করেছে গ্রিক শব্দ থেকে। কি শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। কি? ফ্রিয়েট থেকে। গ্রিক শব্দ ফ্রিয়েট থেকে উৎপত্তি লাভ করেছে। ফ্রিয়েট মানে কি? ফ্রিয়েট মানে হচ্ছে কূপ। ফ্রিয়েট কথার অর্থ কি? কূপ। অর্থাৎ যে যেখান থেকে মানুষ কূপ খননের মাধ্যমে জল পেতে পারে, সেটাকেই আমরা কি বলবো? ফ্রিয়েটিক স্তর। অর্থাৎ ভৌম জল যেটা যে স্তর থেকে মানুষ কূপ খননের মাধ্যমে জল উত্তোলন করতে পারবে, সেটাকে সেই স্তরটাকে আমরা কি বলবো? ফ্রিয়েটিক স্তর বলবো। ওকে,
তাহলে দেখো এটাকে সম্পৃক্ত স্তর বলা হয়। কারণ কি? কারণ দেখো 1 নাম্বার কারণ হলো এর নিচে একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকে। এর নিচে কি থাকে? অপ্রবেশ্য শিলাস্তর থাকে। উপরে থাকে কৌশিক স্তর। কৌশিক স্তর, তো এখান থেকে জল চুইয়ে চুইয়ে কি হয়? জমা হতে থাকে, জমা হতে থাকে, এবং এই যে সম্পূর্ণ অংশটা সম্পৃক্ত অবস্থায় থাকে, মানে সম্পূর্ণ জায়গাটা জল পরিপূর্ণ থাকে, ঠিক আছে, বা পরিপৃক্ত অবস্থায় থাকে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলি? সম্পৃক্ত জলস্তর। জেনে রাখো, স্টার দিয়ে রাখো, লিখে রাখো, এই সম্পৃক্ত স্তরটাই ভৌম জলের প্রকৃত আধার। ভৌম জলের প্রকৃত আধার। তাহলে ভৌম জলের প্রকৃত আধার কি? ভৌম জলের প্রকৃত আধার হলো সম্পৃক্ত স্তর। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, এই স্তরটা যদি আমরা দেখি, এই সম্পৃক্ত স্তরকে দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। 1 নাম্বারটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পৃক্ত স্তর, আর 2 নাম্বার হচ্ছে অস্থায়ী সম্পৃক্ত স্তর। আমি যদি চিত্রটা একটু করার চেষ্টা করি, একটু দেখে নাও। এই যে স্তরটা দেখছো, এটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, এবং এর উপরে একটা অংশ যেটা বছরের নির্দিষ্ট সময়ের পরে গিয়ে কি হয়? এখানে আর জল থাকে না। এই যে এটা হচ্ছে অস্থায়ী সম্পৃক্ত স্তর, অস্থায়ী। আর এই নিচের যেটা দেখছো, এই যে জল এখানে থাকবে, এটা একটু অন্য কালি দিয়ে করে দিই, দাঁড়াও 1 মিনিট। এই যে যে অংশটা, নিচের অংশটা, এটা হচ্ছে আমার স্থায়ী সম্পৃক্ত স্তর। ওকে, তাহলে সম্পৃক্ত স্তরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, আর একটা হচ্ছে অস্থায়ী সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তরে সারা বছর জল থাকে, হ্যাঁ, আর অস্থায়ী সম্পৃক্ত স্তর, এখানে জল শুধুমাত্র বর্ষাকালে থাকে, শীতকালে এই জলতল কিন্তু নিচের দিকে নেমে আসে। ওকে, চলো, তাহলে আমরা স্তরগুলো জানলাম, স্তরগুলো সম্পর্কে ডিটেলসে জানলাম। এইবার আমরা তোমাদের কাছে একটু শুনে নেব যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, তারপরে আমরা বিভিন্ন স্তর সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, চলো, বলো কারোর কোনো সমস্যা? আমি অনেকটাই একবারে টেনে দিলাম, যেহেতু বিষয়গুলো অনেক ইজি, সেহেতু আমি একবারে টেনে দিলাম। বলো, কারো কোনো বিষয়ে এখানে কোনো ডাউট? অ্যাকুইফারটা কিরকম? অ্যাকুইফারে আমরা এখনো আসিনি, অ্যাকুইফার আমরা এখনো আসিনি, এখনো করিনি, জাস্ট একটু ওখানে একটা শব্দ এসেছিল তাই আমি জানিয়ে দিয়েছি। অ্যাকুইফার মানে হচ্ছে জলবাহী স্তর, মানে যেখানে জল থাকবে, ঠিক আছে। এরপরেই আমরা আসবো অ্যাকুইফার কি, সেখানে আমরা ডিটেলসে জানবো অ্যাকুইফার কি। ওকে, অ্যাকুইফার কাকে বলে, শব্দ করতে মানে অ্যাকুইফার থেকে কোথা থেকে আসলো, অ্যাকুইফারের বৈশিষ্ট্য, উৎপত্তি, সব আমরা ডিটেলসে জানবো। অ্যাকুইফারের প্রকারভেদ, সব জানবো, কোনো টেনশন নেই। অ্যাকুইফার মানে তুমি আপাতত এইটুকু জেনে নাও, অ্যাকুইফার মানে হচ্ছে জলবাহী স্তর। ওকে, যেটা যেখানে আমরা কি পাবো? জল পাবো। নেক্সট, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? একটু রেসপন্স করবে। আর কোনো কোশ্চেন? স্যার কৌশিক স্তরটা একবার বলে দেন, তখন কি চলছিল না বুঝতে পারছি না। কৌশিক স্তর কিছুই না, এই আমাদের ফ্রিয়েটিক স্তর রয়েছে, এটা দেখতে পাচ্ছ? 1 মিনিট, দেখো, মানে সময় সময় স্ক্রিনটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারা যাচ্ছে না। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফ্রিয়েটিক স্তর, মানে এই যে 4 নাম্বারটা, হ্যাঁ, এর উপরে এই যে 2 নাম্বার রয়েছে, 2 নাম্বারটা কি? আমাদের মধ্যবর্তী স্তর।
আর 4 নাম্বারটা হচ্ছে আমাদের ফ্রিয়েটিক স্তর। এর মাঝে যে স্তরটা, এটা হচ্ছে কৌশিক স্তর। এখানে কি হয় না, এখানে সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু কণার আকারে সরু চুলের মতো নলের সৃষ্টি করে, যেখান দিয়ে জল সহজেই আমাদের নিচের স্তরে যেমন যেতে পারে, নিচের স্তর থেকে উপরে উদ্ভিদের শিকড়ের দ্বারা কি করতে পারে, সহজেই উপরের দিকে জল টেনে নিতে পারে। সেই জন্য এই স্তরটাকে বলা হয় কৌশিক স্তর। বোঝা গেছে? একদম। ওকে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি 4টে জিনিস তোমাদেরকে বলছি, তোমরা একটু নোট ডাউন করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ এই 4টে জল আমরা জানবো। প্রথমে জানবো গ্র্যাভিটেশনাল ওয়াটার বা গ্র্যাভিটেশনাল জল বা মধ্যাকর্ষণীয় জল বা অভিকর্ষজীয় জল। একটু পয়েন্ট করে নেবে, অভিকর্ষ দেখো গ্র্যাভিটেশনাল জল কি বা গ্র্যাভিটেশনাল ওয়াটার কি। দেখো, জল যা আমাদের নামছে, মানে নিচের দিকে যাই নামুক না কেন, সে যেভাবেই নামুক, চুইয়ে নামুক, সবই তো আমাদের কিসের শক্তির প্রভাবে নামছে বলতে পারবে? মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নামছে। মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামছে। তো এই যে জলটা আমাদের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচের দিকে নামছে, এই জলটা গিয়ে কোথায় সঞ্চিত হচ্ছে না আমাদের অপ্রবেশ্য শিলা স্তরের উপরে বা ফ্রিয়েটিক স্তরে। এইখানে এই যে গভীরে, ভূত্বকের গভীরে গিয়ে সঞ্চয় হচ্ছে, এটাকে আমরা কি বলবো? অভিকর্ষজ জল। ওকে, মাথায় রাখবে যে আমাদের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যে জল নিচে গিয়ে গভীরে গিয়ে সঞ্চয় হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটেশনাল ওয়াটার বা আমাদের মধ্যাকর্ষণীয় জল। ইংরেজি টার্মটা লিখে নিতে পারো। ওকে, নেক্সট আমরা জানবো 2 নম্বরে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার, যেটাকে আমরা বাংলায় বলি কৌশিক জল। কৌশিক জল মানে বুঝতে পারছো, আমাদের যে কৌশিক স্তরটা রয়েছে, হ্যাঁ, কৌশিক স্তরে কি হয়, মাটি সূক্ষ্ম রন্ধ্রের মধ্যে দিয়ে, আমি যেটা একটু আগে বলছিলাম যে সূক্ষ্ম রন্ধ্রের মধ্যে দিয়ে কি হয় না, সরু সরু নলের সরু সরু ভাবে এসে এটা কিসের মতো সৃষ্টি করে, চুলের মতো নলের সৃষ্টি করে। তো এখানে যে জলটা পাওয়া যায়, এই স্তরে যে মানে কৌশিক স্তরে যে জলটা পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি? কৌশিক জল বলে থাকি। ওকে, এটা কোথায় থাকে যদি আমরা দেখি, কৌশিক স্তরে দেখা যায়। এবং এই যে যে নল, এই নল দিয়ে জল কিন্তু ঊর্ধ্বগামী হয়, এটা কিন্তু মাথায় রেখো। এই একমাত্র স্তর যেখানে জল কিন্তু এই নলের মাধ্যমে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, উদ্ভিদ যার জন্য এই কৌশিক স্তর থেকে কি করতে পারে, জল শোষণ করতে পারে। আমি বারবার বলছি, এগুলো কিন্তু মাথায় রেখো, পরীক্ষায় আসবে। উদ্ভিদ কি করতে পারে এই স্তর থেকে, এই স্তর থেকে উদ্ভিদ জল শোষণ করতে পারে। ওকে, এই স্তর থেকে উদ্ভিদ কি করতে পারে, জল শোষণ করতে পারে। চলো, তাহলে আমরা পেয়ে গেলাম যে গ্র্যাভিটেশনাল জল কি, কৌশিক জল কি। তারপরে চলে আসো পেলিকুলার ওয়াটার। পেলিকুলার ওয়াটার, পেলিকুলার ওয়াটার কি? পেলিকুলার ওয়াটার, এটার বাংলাও পেলিকুলার ওয়াটারই হবে। দেখো, আমাদের যে মধ্যবর্তী স্তর রয়েছে, মানে কৌশিক স্তরের উপরে, নিচে কৌশিক স্তর, এর উপরে যে স্তরটা রয়েছে, এটা তো আমাদের মধ্যবর্তী স্তর। এখানে যে মাটির কণাগুলো রয়েছে, এখানে যে মাটির কণাগুলো রয়েছে একটু ফাঁকা ফাঁকা, কারণ এই স্তরে কি থাকে, বায়ুপূর্ণ থাকে। এই স্তরে কি থাকে, বায়ুপূর্ণ থাকে। তো এই যে মাটির কণা, এর সাইড দিয়ে যদি জল জমা হয়, এই যে মৃত্তিকা কণা, এর সাইড দিয়ে যদি জল জমা হয়, এই জলকে আমরা কি বলবো? পেলিকুলার ওয়াটার বা পেলিকিউলার ওয়াটার। ঠিক আছে, এই সূক্ষ্ম ফাঁকগুলোতে যদি জল জমে থাকে,
হ্যাঁ, যেখানে বায়ু থাকে এই বায়ুর মধ্যে দিয়ে যদি জল জমে থাকে তাহলে এই জলকে আমরা কি বলবো? পেলিকুলার ওয়াটার কিন্তু বলবো। ওকে, ক্লিয়ার হয়েছে? স্যার স্যার মাঝে মধ্যে কিছু বুঝতে পারা যাচ্ছে না। তোমার নেটওয়ার্কে বোধহয় প্রবলেম আছে, বাকিরা সবাই বুঝতে পারছো? দাদা পলিকিউলার ওয়াটারটা আরেকবার বলবে? হ্যাঁ অবশ্যই বলবো। এমনি বাকিরা সবাই বুঝতে পারছো তো? কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ দাদা বুঝতে পারছি। এমনি ভিডিও আটকে যাচ্ছে নাকি, যেমন ওই ও বলছিল সেই রকম ভাবে ভিডিও কি আটকে যাচ্ছে? না চলো আমি আবারও বলে দিচ্ছি, যদি তোমার কোনো জায়গায় দেখতে বুঝতে সমস্যা হয় বা ভিডিও আটকে যায়, আমি তো রেকর্ডেড দিয়ে দিই, তুমি সেই জায়গাটা রেকর্ডেড দেখে নেবে। হ্যাঁ, চলো পেলিকিউলার ওয়াটারটা আমি বলছি। প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যবর্তী যে স্তরটা রয়েছে, কি স্তর? মধ্যবর্তী যে স্তরটা রয়েছে, সেই মধ্যবর্তী স্তরে কি হয়? মৃত্তিকার কণা, এখানে তো প্রচুর ফাঁকা থাকে, সেই জন্য এখানে এটাকে মৃত্তিকা বায়ু স্তরও বলা বলা হয়। হ্যাঁ, মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? মৃত্তিকা বায়ু স্তরও আমরা এটাকে বলে থাকি, তাই না? তো এই যে মধ্যবর্তী স্তর বা আমাদের বায়ু স্তর যেটা রয়েছে, এই স্তরে কি হয়? এই যে মৃত্তিকার কণাগুলো দেখতে পাচ্ছ, এই কণার চারপাশ দিয়ে, এই মৃত্তিকার কণার চারপাশ দিয়ে বা এই ফাঁকা জায়গা দিয়ে যে জল জমা হয়ে থাকে, সেই জলকেই আমরা কি বলে থাকি? পেলিকিউলার ওয়াটার, যেটাকে আমাদের বাংলায় কি বলে? বাংলাতে ওই একই বলে, পেলিকিউলার জল বলা হয়। ওকে, বাংলাতেও এটাকে কি বলা হয়? পেলিকিউলার জল কিন্তু বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এরপর চলে আসো হাইগ্রোস্কোপিক জল। লাস্ট টার্মটা জেনে নাও, হাইগ্রোস্কোপিক জল। দেখো জেনারেলি এঁটেলে মাটিতে, এঁটেলে মাটিতে কি হয়? এঁটেলে মাটিতে কি মৃত্তিকার ফাঁক এরকম থাকে? এত ফাঁকা সন্নিবিষ্ট থাকে? থাকে না। এঁটেলে মাটিতে মৃত্তিকা খুব সূক্ষ্ম ফাঁক থাকে। মৃত্তিকার কি থাকে? খুব সূক্ষ্ম ফাঁক থাকে। তো এই সূক্ষ্ম ফাঁকে যে জল জমে থাকে, এই সূক্ষ্ম ফাঁকে যে জল জমে থাকে, সেই জল কে নিতে পারে না? উদ্ভিদ কিন্তু নিতে পারে না। এই জলটা কিন্তু উদ্ভিদ কি পারে না? মৃত্তিকা থেকে নিতে পারে না। তো এই যে যে জলটা নিতে পারছে না, এটাকেই বলা হয় কি না? হাইগ্রোস্কোপিক জল বা জলাকর্ষীয় জল। জলাকর্ষী জল। ব্যাপারটা বোঝা গেছে? আমি আবারও বলছি, বেসিক্যালি যে মাটিতে কি হয়? মাটির মধ্যে ফাঁকের পরিমাণ খুবই কম, খুবই সূক্ষ্ম ফাঁক, মানে ফাঁক নেই বললেই চলে, সেই মাটির থেকে উদ্ভিদ কোনো রকম জল কিন্তু শোষণ করতে পারে না, বা সেখান থেকে কি হয়, কি করতে পারে না? জল গাছ একদমই নিতে পারে না। যেখানে জল বাষ্পীয় অবস্থাতেও থাকতে পারে, যেখান থেকে উদ্ভিদ জল নিতে পারে না, সেই স্তরটাকে বা সেই জায়গাটাকে বা সেই জলকে আমরা কি বলি? জলাকর্ষী জল বলে থাকি। বোঝা গেছে? বলো, এরপরে আমরা অ্যাকুইফারে চলে যাব। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবে। স্যার হ্যাঁ স্যার স্যার। আমি বলছি, এই যে কৈশিক স্তরে কৈশিক জলটা কি সবসময় উপরের দিকে যায়? উদ্ভিদ নেয় যখন সবসময় কি উপরের দিকে, হ্যাঁ মানে নিচে আসে না ফ্রিয়েটিক স্তরে? না না, ওখানে দুটোই হয়, ওখানে দুটোই হয়। যদি নিচে না যাবে তাহলে ফ্রিয়েটিক স্তর সম্পৃক্ত কিভাবে হবে? তুমি এই জায়গাটা দেখো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, একটু এই জায়গাটা দেখো। মানে আমি যেটা বলতে চাইলাম সেই সময় সেটা হলো এই রকম, যে না কৌশিক স্তরই এমন স্তর যেখান থেকে আমাদের কি হয় না, জল উপরের দিকে যায়। অন্য কোনো স্তর থেকে কিন্তু জল উপরের দিকে যায় না, জল নিচের দিকেই শুধু মুভমেন্ট করে। ঠিক আছে, জলের মুভমেন্টটাকে যদি আমরা দেখি,
ওয়াটার মুভমেন্ট যদি আমরা দেখি, জল প্রত্যেকটা স্তরে নিচের দিকে মাস্ট বি যাবে, মেবি না, এই ঘটনাটা মাস্ট বি, হ্যাঁ অবশ্যই যাবে। আর কেবলমাত্র কৌশিক স্তর এমন যেখানে জল উপরের দিকে উঠতে পারে, এবং উদ্ভিদের শিকড়গুলো কিন্তু এই কৌশিক স্তর পর্যন্ত এসেই পৌঁছায়, হ্যাঁ এই পর্যন্তই পৌঁছায়, আর এখান থেকেই উদ্ভিদ জল শোষণ করে। মূলরোমগুলো এই পর্যন্ত এসেই পৌঁছায়। এইবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। মানে মাস্ট বি, মানে জল আমাদের নিচের দিকে যাবেই, এটা জেনারেল ব্যাপার, এখানে কোনো আপত্তি নেই, জল এখান দিয়ে নিচে যাবে। যদি জল নিচে না গেল, তাহলে এই যে আমাদের ফ্রিয়েটিক স্তর, এটা কোনোদিনই সম্পৃক্ত হতে পারবে না, তাই না? যদি জলই না আসলো, এটা কি সম্পৃক্ত হবে? কোনো পসিবিলিটি রয়েছে? একদমই কিন্তু এর পসিবিলিটি নেই যে না এটা সম্পৃক্ত হবে। এবার চলে আসো, আলাদা কি না, এখানেই একমাত্র আলাদা কৌশিক স্তরে, যেখান থেকে জল কিন্তু ঊর্ধ্বগামীও হতে পারে। কি গামী হতে পারে? এক মিনিট, এখান থেকে জল কিন্তু ঊর্ধ্বগামী হতে পারে। কোন স্তরে? কৌশিক স্তরে। বোঝা গেছে? আর এই যে ঊর্ধ্বগামী হচ্ছে জল, এই ব্যাপারটাকে বলা হয় ঊর্ধ্বগামী চলন। চলো, তাহলে এই পর্যন্ত আমরা সক্ষম যে এই যে বিভিন্ন জল আমি বললাম, এই জলগুলো প্লাস আমাদের বিভিন্ন স্তরগুলো এবং প্রত্যেকটা স্তরে কি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? বলো, এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকে? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো, আজ আমি শুধুমাত্র অ্যাকুইফারের কনসেপ্টটা লাস্ট তোমাদের সামনে তুলে ধরবো। আগামীকাল আমি বাকি অ্যাকুইফারের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ আমার রাত 10টার সময় আমার আর একটা ক্লাস রয়েছে। আমি তোমাদেরটা আসলে একটু দেরি করে শুরু করেছি, আমি বাড়ি আসতে দেরি হয়ে গেছিলো, আমি এক জায়গায় গেছিলাম। তো আমি বাকিটুকু রেকর্ডেড দিয়ে দিচ্ছি, এবং নেক্সট দিন থেকে তোমাদের কাস্ট ভূমিরূপ আমি শুরু করে দেবো। ওকে, অর্থাৎ আগামীকাল আমি তোমাদের কাস্ট ভূমিরূপ করাবো, 8:30 থেকেই ক্লাস করাবো, 8:30 থেকেই ক্লাস করাবো, কাস্টটা শুরু করবো। কাস্টের জন্য 3 দিন সময় ছিল, আমি চেষ্টা করব কাস্টে 2 দিনে কমপ্লিট করে দিতে, তাহলে তোমাদের যে শিডিউলটা রয়েছে সেটা আর ব্রেক হবে না। আর যদি প্রবলেম হয় তাহলে কাস্টের প্রথম দুটো ক্লাস দেওয়ার পরে লাস্টের ক্লাসটা আমি দরকার হলে রেকর্ডেড দিয়ে দেবো। ওকে, আর এই যে আমাদের ভৌমজলের কার্য যেটা রয়েছে সেটা কমপ্লিট করে আমি তোমাদেরকে এর নোটসটাও দিয়ে দেবো। ওকে, যারা পেইড ব্যাচে আছো তারা পেয়ে যাবে। চলো, তাহলে আমরা লাস্ট আজকের টার্ম শিখবো, সেটা হচ্ছে অ্যাকুইফার। অ্যাকুইফার এটা নিয়ে আমাদের আরো বিস্তর আলোচনা হবে। হ্যাঁ, প্রথমে চলে আসো, অ্যাকুইফার এর বাংলা কি? এর বাংলা যদি আমরা দেখি, জলবাহী স্তর। জলবাহী স্তর কি না, যেখানে জল বহন করে সেই ধরনের স্তর, অর্থাৎ ফ্রিয়েটিক স্তর, অর্থাৎ ফ্রিয়েটিক স্তর। ক্লিয়ার? এবার দেখো অ্যাকুইফার কাকে বলবে। প্রবেশ্য শিলাস্তরকে এক প্রকারে আমরা অ্যাকুইফার বলে থাকি। সাপোজ ধরে নাও, আগে অ্যাকুইফার ব্যাপারটা বোঝো, তারপরে আমরা ডিটেলসে কনসেপ্ট নেব। সাপোজ ধরে নাও শিলাস্তর এইভাবে রয়েছে, হ্যাঁ শিলাস্তর এইভাবে রয়েছে। এখানে যদি আমরা দেখি না, এই যে লাস্টের স্তরটা এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, রাস্তার স্তরটা হচ্ছে আমাদের অপ্রবেশ্য শিলাস্তর, এবং এর উপরে রয়েছে কি প্রবেশ্য শিলাস্তর, যেখানে আমাদের জল জমে রয়েছে। হ্যাঁ, যেখানে আমার কি রয়েছে, জল জমে রয়েছে। ঠিক এর উপরে আমার আবার কি রয়েছে না, অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। এই যে স্তরটা দেখছো এটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর।
আর এই যে যে আমাদের স্কাই কালারে আমরা যেটা করলাম, এটা কি না আমার প্রবেশ্য শিলাস্তর, এখানে জল প্রবেশ করতে সক্ষম। তো আমরা যদি বলি তাহলে এখানে আমার জলবাহী স্তর কোনটা হলো বলো? আমি যদি নাম্বারিং করি, এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার। ঠিক এর উপরেও আর একটা তোমার জলবাহী স্তর ধরো রয়েছে, এটাও হচ্ছে আমাদের প্রবেশ্য শিলাস্তর, এখানে জল রয়েছে ধরো। তাহলে এবার আমায় বলো এখানে কোনটা কোনটা আমার জলবাহী স্তর হলো, বলো একটুখানি রেসপন্স করো সকলে। 2 আর 4। একদম তাই, এটা এবং এটা, এই দুটোকে আমরা কি বলবো? অ্যাকুইফার। এই দুটোকে আমরা কি বলবো? অ্যাকুইফার। তাহলে অ্যাকুইফার শব্দের অর্থ কি? দেখো আমরা যদি অ্যাকুইফারকে ভাঙি, অ্যাকুই এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, অ্যাকুয়া থেকে এসছে। কি থেকে এসছে? অ্যাকুয়া থেকে এসছে, যার অর্থ হচ্ছে জল। অ্যাকোরিয়াম শব্দ তোমরা জেনেছো, তো সেইখান থেকে এসছে অ্যাকুয়া। অ্যাকুয়া থেকে, অ্যাকুয়া শব্দের অর্থ কি? অ্যাকুয়া শব্দের অর্থ হচ্ছে জল। আর FERO, ফেরো বা ফার, এখান থেকে এসছে কি? ফেরো শব্দের অর্থ হচ্ছে বহনকারী। তাহলে কি আসছে ফাইনালি? জল বহনকারী যে স্তর, সেটাকে আমরা কি বলবো? অ্যাকুইফার বলবো। তাহলে অ্যাকুইফার শব্দের অর্থ দাঁড়াচ্ছে কি? জলবাহী স্তর। ক্লিয়ার? যদি আমরা যে সংজ্ঞায় চলে আসি, বা এটা কাকে বলে যদি আমরা দেখি, তাহলে কাকে বলে এটা? না, অপ্রবেশ্য শিলাস্তরের উপরে, তাহলে এটা আমার অপ্রবেশ্য। অপ্রবেশ্য দেখো আমরা সংজ্ঞা কিভাবে ইন্ডিকেট করছি, জাস্ট এর অবস্থান প্রথমে তুলে ধরবো, তারপর এর মধ্যে কি আছে সেটা আমরা বলে দেবো। তাহলে এর অবস্থান কোথায় পাচ্ছি? অপ্রবেশ্য শিলাস্তরের উপরে, 1 নাম্বার। কি? প্রবেশ্য শিলাস্তরে। তাহলে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে কি থাকবে? প্রবেশ্য শিলাস্তর থাকবে, সেটাই আমি বলে দিলাম। অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তরে ভৌমজল পরিপূর্ণ থাকে। দেখো এখানে ভৌমজল কি অবস্থায় রয়েছে? পরিপূর্ণ রয়েছে না? পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এবং এখানে কি হয়? ভৌমজল প্রবাহিত হয়, প্রবাহিত হয়, নাম্বার 1। এখান থেকে আমি যদি এই বরাবর নল স্থাপন করি, কূপ খনন করি, তাহলে এখান থেকে কি হবে? জল বাইরে আসবে না? বলো, এখান থেকে জল বাইরে আসবে তো নাকি? এখান থেকে, তাহলে এখানে যেমন আমাদের জল পরিপূর্ণ থাকে, বৃষ্টি হলে এখানে যেমন জল আসে, সাপোজ বৃষ্টি হয়েছে এই স্তরে, তাহলে এখানে তো জল ঢুকবে, তাই না? এখানে জল ঢুকবে না? 1 মিনিট, এখানে তো জল ঢুকবে তাই না? এটা পরিপূর্ণ হবে, যেমন এখান থেকে জল আমরা ব্যবহারও করব বা খরিত করব, তো এটাকেই আমরা কি বলবো? অ্যাকুইফার। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? অ্যাকুইফারটা কি, এটা ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করো। আমার কথা শুনতে পাচ্ছ সকলে? অ্যাকুইফারটা কি বুঝতে পেরেছো? আমার কথা শোনা যাচ্ছে না? ওকে, চলো, অ্যাকুইফারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো এইবার আমরা এর একটু ক্যারেক্টারিস্টিক্সে চলে আসি, এর বৈশিষ্ট্যে চলে আসি, এর বৈশিষ্ট্যে চলে আসি। প্রথম বৈশিষ্ট্য আমরা যদি দেখি এর গঠন, এর গঠন কি? দেখো আমরা একটা জিনিস তো পেলাম যে না, একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকবে। কি থাকবে? না, একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকবে, তার মধ্যে, তার নিচে, মানে এই যে প্রবেশ্য শিলাস্তর, তার নিচে কি থাকবে? একটা অপ্রবেশ্য শিলাস্তর থাকবে, তাই না? এর মাঝে যে স্তর তৈরি হবে সেটাকে আমরা কি বলবো? প্রবেশ্য শিলাস্তর বা অ্যাকুইফার। সেটা আমরা পেয়েছি। এবার দেখো প্রবেশ্য শিলাস্তর জেনারেলি কি দিয়ে তৈরি হয়?
প্রবেশ্য শিলাস্তর ইন জেনারেল যদি আমরা দেখি, বেলে মাটি, তারপর বেলে পাথর, চুনা পাথর, এইসব দিয়ে কিন্তু এই স্তরটা গড়ে ওঠে। তাহলে আমরা এই যে অ্যাকুইফারের যে স্তরটা আমরা পাচ্ছি, মানে প্রবেশ্য যে শিলাস্তরটা পাচ্ছি, সেটা কি দিয়ে তৈরি হয়? বেলে মাটি, তাহলে তো এর মধ্যে জল প্রবেশ করতে পারবে না। বেলে পাথর, চুন, তাই না? এই সব দিয়ে কিন্তু আমাদের কি হয় না, আমাদের প্রবেশ্য শিলাস্তর অথবা অ্যাকুইফার কিন্তু গঠন হয়। ঠিক আছে? 2 নাম্বার যদি আমি এখান থেকে বৈশিষ্ট্য পাই, তাহলে কি বৈশিষ্ট্য পাবো না, জলের চাপ। একটা কথা মাথায় রাখবে, জলের চাপ, তাপ, উষ্ণতা আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে এখানে জলের চাপ কি হবে বলো, এখানে জলের চাপ বলো, তাপ বলো, কি হবে না, আমাদের ভূপৃষ্ঠের তুলনায় বেশি হবে। কি হবে? ভূপৃষ্ঠের তুলনায় কিন্তু অ্যাকুইফারের মধ্যে জলের চাপ আমাদের বেশি হবে। ওকে, স্থায়িত্ব যদি আমরা দেখি, এখানে কি হয় না, এই যে স্তরটা, মানে আমাদের অ্যাকুইফার, এখানে জল বহন, সঞ্চয় এবং মানে কি বলবো, জল বহন সঞ্চয়, এই দুটো কিন্তু ক্ষমতা আমাদের এখানে থাকে। কিসের না, অ্যাকুইফারের। ওকে, আর যদি আমরা সংখ্যা দেখি, হ্যাঁ, এই অ্যাকুইফারের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা সংখ্যা দেখি, তাহলে আমরা দেখব একটা নির্দিষ্ট অঞ্চলে অসংখ্য অ্যাকুইফার দেখা যেতে পারে। কি বললাম? একটা নির্দিষ্ট অঞ্চলে অসংখ্য অ্যাকুইফার কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আজ এই পর্যন্তই আমি আলোচনা করছি। যদি তোমাদের অ্যাকুইফার সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তো করতে পারো। আগামী দিন আমরা অ্যাকুইফারের ক্লাসিফিকেশন সম্পর্কে জানব, বা তোমাদের রেকর্ডেড ক্লাসে আমি অ্যাকুইফারের ক্লাসিফিকেশন আমি দিয়ে দেব। ওকে, তো এই পর্যন্ত কার কার আপত্তি আছে একটু বলো, যদি কোনো কোশ্চেন থাকে তো বলতে পারো, না হলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব।